আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের রেসিপিতে আছে বাংলাদেশি মিষ্টি দই। এটাকে আমি বগুড়ার দই বলবো না, কারণ বগুড়ার দইয়ের কিছু সিক্রেট আছে যা তারা বলে বা আমরা জানি। সো আমি যেহেতু সিক্রেটটা জানি না, তো এটাকে তো বগুড়ার দই বলা যাবে না। তবে নর্মালি যেভাবে বাংলাদেশি মিষ্টি দইটা করা হয় আমি সেভাবেই করব। আর আমি এটাকে করব সনাতন উপায়ে, মানে আধুনিক উপায়ে না করে পুরাতন উপায়ে করব, আর একটু লেন্দি প্রসেসে করব। মানে এটাকে আমি চুলায় করব না, ভাপে করব না, বা নর্মালি যে ওভেনে দিয়ে করা হয় সেভাবে করব না। তবে ঘরে দই পাতার আগে আপনাকে খুঁজে নিতে হবে আপনার ঘরের কোন জায়গাটা সবচেয়ে বেশি উষ্ণ, মানে সবচেয়ে বেশি গরম। গরম জায়গাটা খুঁজে নিতে হবে। যারা আমার মতো শীত প্রধান দেশে থাকে তাদের জন্য ঘরের মাঝে গরম হওয়াটা বা গরম পাওয়াটা একটু টাফ ব্যাপার হয়ে থাকে। সো আমাদের মতো মানুষদের জন্য ওভেনই ভরসা। ওভেনে গরমটা বেশি থাকে, অনেক সময় কাপবোর্ডের ভিতরেও গরম থাকে। কোথায় কোথায় রেখে দইটাকে পাতবো সেটা পরে বলছি, আগে আমি দইটা বানানো শুরু করি। মিষ্টি দই বানানোর জন্য প্রথমে যা করব সেটা হচ্ছে, এখানে স্ট্রেনারে আমি কাপের 4/3 ভাগ মানে 12 টেবিল চামচ টক দই নিয়েছি। আমি এখানে পুরান দই হিসেবে, মানে দইয়ের বীজ হিসেবে আমি টক দইটা ইউজ করছি। আপনাদের কাছে যদি পুরান মিষ্টি দই থাকে সেই মিষ্টি দইটাও আপনারা ইউজ করতে পারবেন। আমি এখানে টক দইটা ইউজ করছি। আমার একটি টক দইয়ের রেসিপি আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। টক দইটা স্ট্রেনারে মানে এরকম ঝাঁঝরিতে রাখার কারণ হচ্ছে টক দইয়ের মাঝে যে এক্সট্রা পানিটা থাকে সেটা যাতে ঝরে পড়ে যায়, তাহলে আমরা যখন দইটা পাতবো সেই দইটা, মানে দইটা থেকে দই খাওয়ার পরে এক্সট্রা খুব বেশি পানি আর বের হবে না দইটা থেকে। আমি এখন এই টক দইটাকে পানি ঝরতে দিব যতক্ষণ পর্যন্ত ঝরতে পারে। এর মাঝে আমি দুধটাকে জাল দিব। আমি 1 লিটার দুধের দই করব, আর 1 লিটার দুধের জন্য আমি আবারও বলছি 12 টেবিল চামচ আমি টক দই বা পুরান দইটা নিয়েছি। চুলায় একটি হাঁড়ি রেখে আমি 1 লিটার থেকে একটু বেশি দুধ নিয়ে নিচ্ছি। 1 লিটার থেকে একটু বেশি দুধ মানে আমি যদি মেজারিং কাপের মাপে বলি তাহলে আমি 5 কাপ দুধ নিচ্ছি, মানে 1 লিটার থেকে একটু বেশি। চেষ্টা করবেন ভালো মানের গরুর দুধ নেওয়ার জন্য, এতে দইটা যেমন খেতেও মজা হয়, দেখতেও সুন্দর হয়, আর এর মাঝে একটা ক্রিমি টেক্সচারও আসে। দুধটাকে মাঝারি আঁচে জাল দিতে থাকবো আর ঘন ঘন নাড়তে থাকবো যাতে দুধের উপরে সর না জমে, দুধের তলানিতে যাতে লেগে না যায়। দুধ জাল দিতে দিতে যখন দুধটা কমে আসবে, মানে 1 লিটারের মতো হয়ে যাবে, তখন এর মাঝে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 1 লিটার দুধ আর টক দই যতটুকু নিয়েছি সেই আন্দাজে আমি কাপের 4/3 ভাগ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরো কম বেশি দিতে পারবেন। চিনি দিয়ে আরো কিছুক্ষণ জাল দিব, কারণ চিনি দিলে জানি যে দুধটা আরো পাতলা হয়ে যায়, কারণ চিনিটা গলে পানি হয়ে যায়। সো এটাকে আরো কিছুক্ষণ জাল দিব। প্রায় 4-5 বার বলক আসার পর চুলা থেকে নামিয়ে নিব দুধটাকে। এখানে আমি একটি কড়াই রাখলাম, কড়াইতে আমি 2 টেবিল চামচ চিনি দিলাম। চিনি দিয়ে কয়েক ফোঁটা পানি দিয়ে দিলাম আর চুলা ধরিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিলাম। এখন এই আঁচে আমি এই চিনিটাকে ক্যারামেল তৈরি করব। আমরা সবাই জানি যে দেশি দই বা বগুড়ার দইয়ের রংটা একটু গাঢ় বাদামি রং হয়ে থাকে। সো সেই রংটা আনার জন্য আমরা এভাবে করে ক্যারামেল তৈরি করে এরপর দুধে দিব। এতে দইটাও খুব বেশি মজার হয় আর দইয়ের কালারটাও খুব বেশি সুন্দর হয়। ক্যারামেলটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। জাল দিতে দিতে যখন এইরকম গাঢ় গোল্ডেন কালার হয়ে যাবে, এর মাঝে আমি যে জাল দিয়ে রেখেছিলাম দুধ, সেখান থেকে 1 কাপের মতো দুধ এখানে দিয়ে দিব। এই দুধটাকে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের মতো জাল দিব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। জাল দেওয়া হয়ে গেলে এই দুধটাকে আগে থেকে জাল দেওয়া যে দুধটা ছিল সে দুধের মাঝে
ক্যারামেল দেওয়া দুধটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ জাল দিব। জাল দিতে দিতে দেখবেন দুধের কালারটা খুব সুন্দর একটা বাদামি রং হয়ে যাবে। ক্যারামেলের দুধ দেওয়ার পরে আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো মাঝারি আঁচ থেকেও একটু কম আঁচে এই দুধটাকে জাল দিব। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি এই দুধটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা মানে একদম ঠান্ডা করে নিব না, কুসুম গরম ঠান্ডা করে নিব। দুধটাকে আমি একটি বড় বাটিতে ঢেলে নিয়েছি। দুধটা গরম থেকে কুসুম গরম হয়ে গেছে। দুধটা হালকা গরম আছে, মানে খুব বেশি গরম না, আবার একদম খুব বেশি ঠান্ডাও না, হালকা গরম, এমন গরম যেটাতে আমি আঙ্গুল চুবাতে পেরেছি। এখন পুরাতন দই বা টক দই যেটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে এরকম এগ বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে একদম দইটা মিশে যায় দুধের সাথে। দুধের সাথে পুরান দইটা ভালো করে মিশানো হয়ে গেছে। এখন দই আর দুধের এই মিশ্রণটাকে আমার পছন্দ মতো পাত্রে ঢেলে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রে ঢেলে নিবেন। একদম যে মাটির পাতিলি হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। কাচের বাটি হতে পারে, প্লাস্টিকের বাটি হতে পারে। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে প্লাস্টিকের বাটিতেও কিন্তু দই বিক্রি করা হয়। মোট কথা হলো আপনি কোন পাত্রে রাখছেন সেটা বড় না, বড় হচ্ছে আপনি কোথায় রাখছেন, মানে আপনি যে জায়গাটায় রাখছেন সেই জায়গাটার মাঝে এনাফ গরম আছে কিনা দইটাকে বসানোর জন্য, এটাই আপনাকে দেখতে হবে। একটি তাওয়ালের উপরে মাটির বাটিটা রেখে এরপর এর মাঝে আমি দই দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি একটু উপর থেকে ঢাললে কি হবে, দইয়ের উপরে একটা ফেনা ফেনা ভাব আসবে, যেটা নরমালি বাংলাদেশি বগুড়ার দই বা মিষ্টি দইগুলোর উপরে থাকে। সো আমি এর জন্য একটু উপর থেকে ঢেলে নিচ্ছি। এখন এই মাটির বাটিটার উপরে আমি একটি গ্লাসের প্লেট দিয়ে ঢেকে দিলাম। তাওয়ালটাকে ভালো করে মুড়িয়ে এখন আমি মাটির এই বাটিটাকে ইলেকট্রিক ওভেনের ভিতরে রেখে দিব। আমার ঘরে ইলেকট্রিক ওভেনের ভিতরটা অনেক গরম থাকে সব সময়, এর জন্য আমি ইলেকট্রিক ওভেনের ভিতরে রাখছি। ওভেনটা কিন্তু আমি ধরাই নাই, ওভেনটা অফ আছে, দেখুন লাইটটা ধরানো না। আমার ঘরে এই জায়গাটাতে গরম বেশি থাকে, এর জন্য আমি এখানে বসাচ্ছি দইটা। আপনার ঘরে যেখানে গরম বেশি সেই জায়গাটাতে আপনি দইয়ের পাত্রটাকে রাখবেন। এখন সেটা চুলার পাশে হতে পারে, চুলার নিচে হতে পারে, কাপড়ের ভিতরেও হতে পারে, সেটা আপনার কনভিনিয়েন্ট প্লেস, আপনার ঘরের গরম জায়গাটার উপরে নির্ভর করে আপনাকে বাটিটা রাখতে হবে দইয়ের। আরেকটি পাত্রে আমি দুধ আর দইয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এর উপরে ভালো করে ফয়েল পেপার দিয়ে তাওয়াল দিয়ে মুড়িয়ে এই পাতিলটাকে আমি আমার ওভেনের পাশে একটা কাপড় আছে, যে কাপড়টা ভালোই গরম থাকে, সেই কাপড়টার ভিতরে রেখে দিব। আর এই দোনোটা দই বসানোর জন্য আমাকে অপেক্ষা করতে হবে অ্যাটলিস্ট 10 ঘন্টার মতো। হ্যাঁ, আপনার আরো কম সময় লাগতে পারে যদি আপনার ঘরে বেশি গরম থাকে। আমি কোনো রিস্ক নিব না, তাই আমি 10 ঘন্টা বা সারা রাত দইটা বসার জন্য অপেক্ষা করব। যদি এত সময় ব্যয় না করতে চান, মানে ঝটপট খুব জলদি করে দই বানাতে চান, তাহলে ঠিক এই সময়টাতে এসে কিভাবে চুলায় দই করতে হয় আমার 2টি রেসিপি আছে আগে থেকে করা। লিংক দুইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা দেখে খুব ঝটপট ঘন্টা খানিকের মাঝে মজাদার মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। ফিরে আসছি প্রায় 10 ঘন্টা পরে। ওয়াও, দইটা কি সুন্দর জমে গেছে। এখন এই দইটাকে আমি নরমাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, কারণ দই তো ঠান্ডা খেতেই মজা। আমি একটি প্লাস্টিক দিয়ে দইয়ের উপরে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঢাকনা বা যে কোনো প্লেট দিয়ে দইয়ের পাত্রটাকে ঢেকে দেওয়া যাবে। এরপর নরমাল ফ্রিজে রেখে দিতে হবে, অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিতে হবে, যাতে দইটা একদম ঠান্ডা হয়ে যায়। কাপড়ের ভিতরে যে দইটা রেখেছিলাম, দেখুন এই দইটাও খুব সুন্দরভাবে জমে গেছে। এটাকেও আমি নরমাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর দইটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু একদম দেশি মিষ্টি দইয়ের মতোই লাগছে। কালারটাও ওইরকম এসেছে। এখন খেয়ে দেখার পালা। আমি দইটা কেটে দেখাচ্ছি যে দইটা কেমন হয়েছে। দেখুন দইটা কিন্তু দইয়ের মতোই হয়েছে, মানে দইটা পুডিং এর মতো হয় নাই। আর খেতে একটু খেয়ে দেখি। মাশাআল্লাহ, দইটা অনেক মজা হয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। কষ্ট করে বগুড়ায় গিয়ে দই কিনে আনতে হবে না।
নিজেই তৈরি করুন ভেজাল মুক্ত খুবই মজার বাংলাদেশি মিষ্টি দই। আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বগুড়ার বা বাংলাদেশি মিষ্টি দই করলাম, এখন কি মাতৃভান্ডারের রসমালাই খাবেন? তো হয়ে যাক আমার নেক্সট রেসিপিতে মাতৃভান্ডারের রসমালাই। আজকের মতো বিদায়, দেখা হবে আমার পরের রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।